This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের আরও একবার স্বাগত জানাই। দুপুর 2টো মানেই আপনারা জানেন ফুল অ্যান্ড ফাইনাল। আজ শর্মিষ্ঠার সঙ্গে আমি শুভজিৎ রয়েছি। শর্মিষ্ঠা, প্রথমেই কোন খবরে নজর? প্রথমে একটুখানি ত্রিপুরাকে নিয়ে যে রাজ্য রাজনীতিতে চাপানুতর হচ্ছে সেদিকে নজর রাখবো, কারণ বাংলায় আক্রান্ত হয়েছে খগেন এবং শঙ্কর, আর ত্রিপুরায় তৃণমূলের দপ্তরে হামলা হয়েছে, যে কারণে তৃণমূলের প্রতিনিধি দল আগরতলায় নামতে রীতিমতো সংঘাত শুরু হয়ে গিয়েছে। রাস্তায় বসে তারা প্রতিবাদ বিক্ষোভ দেখাতে থাকেন, কিন্তু সেখান থেকে রয়েছেন আমার সহকর্মী সৌরভ গুহ। সৌরভ, এখনো পর্যন্ত তোমার কাছে কি আপডেট রয়েছে জানবো অবশ্যই, তবে আপনাদের সেই ছবিটা আপনাদের কাছে তুলে ধরছি। আগরতলায় তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে কিভাবে পুলিশের বাকবিতণ্ডা হয়, কনভয়ের গাড়ি নিয়ে বচসা হয়। আগরতলায় আজ রীতিমতো পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে তৃণমূলের প্রতিনিধি দল পৌঁছানোর পর। সঙ্গে রয়েছেন সহকর্মী সৌরভ ঘোষ। সৌরভ, কি আপডেট রয়েছে তোমার কাছে? যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আমরা আরো একবার সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। আগরতলায় নামতেই তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে রীতিমতো পুলিশের বাকবিতণ্ডা শুরু হয়েছে, এবং গতকালই ত্রিপুরায় যে তৃণমূলের কার্যালয় রয়েছে সেই তৃণমূলের কার্যালয় ভাঙচুর করা হয় বলে অভিযোগ ওঠে, এবং পুরো অভিযোগটাই বিজেপির দিকে ওঠে, কারণ যেভাবে নাগরাকাটায় বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে গিয়ে সাংসদ এবং বিধায়কের উপর হামলা ঘটেছে, বিজেপির সাংসদ এবং বিধায়কের উপর হামলার ঘটনার পরিপ্রেক্ষিতেই ত্রিপুরায় তৃণমূলের কার্যালয় ভাঙচুর করা হয় বলে অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। আজ সকাল থেকে কিন্তু সেই নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে, এবং তৃণমূলের প্রতিনিধি দল আগরতলায় পৌঁছতেই রীতিমতো পরিস্থিতি উত্তপ্ত। এসব নানা রকম অভিজ্ঞতা আমাদের ত্রিপুরায় হয়েছে। কখনো হোটেল মালিকদের বলে দেওয়া হচ্ছে না রাখতে, কোথাও ইলেকট্রিক অফ করে দেওয়া হচ্ছে, কখনো মোটর বাইক বাহিনী ঘুরছে। এবার একটা নতুন স্টাইল, গাড়ি নিতে এসছে, সেই গাড়ি চড়ে আমাদের নেতা নেত্রীরা এসছেন, ভেতরে ঢোকার পর তাদেরকে হুমকি দিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছে। এবার আমরা এতজন লোক কিভাবে একটা গাড়ি জোগাড় করার চেষ্টা করছি, কিন্তু আমরা পুলিশকে আবার অনুরোধ করছি, স্বনির্বন্ধ অনুরোধ করছি, এবং একজন নাগরিকের অধিকার নিয়ে অনুরোধ করছি যে এয়ারপোর্টে যখন আমাদের গাড়িগুলি ঢুকবে তখন যেন এখানে সব সুরক্ষিত, কিন্তু ওইখানে হুমকি দিয়ে গাড়ি ফেরত পাঠিয়ে দেয়া, এই পলিটিক্সটা যেন না হয়। তাহলে কিন্তু আমরা আবার হাঁটতে আরম্ভ করবো। ফলে আমরাও চেষ্টা করছি, পুলিশ বলেছে তারাও কোঅপারেট করছে, আমরাও কোঅপারেট করতে চাই, কিন্তু পুলিশ অফিসাররা ঠিক আছে পজিটিভ কথা বলছেন, কিন্তু কথাটা তো কাজ না হলে আমরা বুঝবো কি করে। ফলে আমরাও অর্গানাইজ করছি গাড়ি আনার, কিন্তু আগের বার যে মাঝ রাস্তা থেকে ভাগিয়ে দেওয়া হয়েছে বা এখানে আনার পর হুমকি দিয়ে তাড়ানো হয়েছে, সেটাও যেন পুলিশকে অনুরোধ করব যে দয়া করে দেখুন বাইরেই যেন গাড়িগুলোকে আটকে দেওয়া না হয়। সৌরভ, আমরা শুনলাম কুণাল ঘোষের বক্তব্য, তার স্পষ্ট অভিযোগ যে পুলিশের কথা এবং কাজ মিলছে না। তৃণমূলের নেতাকর্মীদের বাধা দেওয়া হচ্ছে আগরতলা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিতে, এবং সেই কারণে তারা রাস্তায় বসে রীতিমতো বিক্ষোভও দেখা যায়। স্পেসিফিক কি কি অভিযোগ তাদের? দেখো, সব থেকে বড় কথা হচ্ছে যে একেবারে বিমানবন্দরেই কিন্তু আটকে দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলকে। সব থেকে বড় কথা, তারা অভিযোগ করছেন যে তাদের জন্য যে গাড়ি পাঠানো হয়েছিল সেই গাড়িগুলিকে ঢুকতে দেওয়া হয়নি বিমানবন্দরে, এবং তারা প্রিপেড ট্যাক্সি, যেটা যে কোনো সাধারণ যাত্রী বুক করে যেতে পারেন, কিন্তু সেটাও তারা করতে পারেননি, এবং পুলিশের বড় কর্তাদের সঙ্গে, পুলিশের পদস্থ আধিকারিকদের সঙ্গে বচসার ছবিও কিন্তু এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। সব থেকে বড় কথা, কুণাল ঘোষের নেতৃত্বে যেখানে রাজ্যের মন্ত্রী এবং সাংসদরা রয়েছেন, যুব নেতা রয়েছেন, সেই তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল এই মুহূর্তে কিন্তু আগরতলা বিমানবন্দরে অবস্থান করছেন, তারা রাস্তাতেই বসে পড়েছেন, এবং গোটা বিষয়টি নিয়ে আগরতলার যে রাজ্য কমিটি তৃণমূল কংগ্রেসের তারা তাদের প্রতিনিধি পাঠাচ্ছেন, এবং যেটা মনে করা হচ্ছে যে বাংলা থেকে যাওয়া প্রতিনিধি দলকে আটকানোর জেরে বড় সড়ো আন্দোলনের পথে কি যাবে ত্রিপুরার তৃণমূল, এই প্রশ্নটা এখন এই মুহূর্তে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তবে এই মুহূর্তে কিন্তু মাঠ ছাড়তে নারাজ। তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে কুণাল ঘোষের নেতৃত্বে যে তৃণমূলের প্রতিনিধি দল গিয়েছে, তারা কি এখনো পর্যন্ত আগরতলা বিমানবন্দরেই আটকে রয়েছেন, এই কথাটা বলা যায়?
আগরতলা বিমানবন্দরে তারা অবস্থান করছেন, কারণ আগরতলা বিমানবন্দর থেকে তারা এখনো বেরোতে পারেননি। তৃণমূলের অন্যান্য নেতৃত্ব আগরতলা বিমানবন্দরের উদ্দেশ্যে তারা যাচ্ছেন। এই ঘটনায় কত একদম সৌরভ, তুমি আমাদের সঙ্গে থাকো। যে সময় পুলিশের সঙ্গে রীতিমতো বাগবিতণ্ডা হয়, কুণাল ঘোষের নেতৃত্বে যখন তৃণমূলের প্রতিনিধি দল আগরতলা বিমানবন্দরে পৌঁছে, সেই বচসার ছবি আগরতলা বিমানবন্দর থেকে আমরা হাঁটতে শুরু করেছি, কিন্তু স্যার বলছেন, এখানকার যিনি সাহেব রয়েছেন তিনি বলছেন ওনাদের নাকি গাড়ির মানে যা যা সিদ্ধান্ত হয়ে আমাদের গাড়ি আসছে, ফলে আমরা আর কিছুক্ষণ তাহলে ওনার সঙ্গে ইয়ে করে দেখি। নইলে স্যার ছাড়ুন, আমরা হেঁটে চলে অলরেডি 2 আওয়ার্স হয়ে গেছে স্যার। এটা হতে পারে যে আমরা এখন হাঁটতে শুরু করছি, আমরা রাস্তায় গাড়ি গেলে তাহলে আমরা সেইভাবে যাই। 10 মিনিট টাইম দিচ্ছি। 10 মিনিট তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, বিজেপি হয় হয়, বিজেপি হয় হয়, ত্রিপুরা বিজেপি হয় হয়, ত্রিপুরা বিজেপি হয় হয়, বিজেপি ধিক্কার, বিজেপি ধিক্কার, ত্রিপুরা বিজেপি ধিক্কার, ডবল ইঞ্জিন সরকার ধিক্কার, ডবল ইঞ্জিন সরকার ধিক্কার, বিজেপি ছি ছি, বিজেপি ছি ছি। এটা ত্রিপুরা স্টেট গভর্নমেন্ট এবং প্রশাসনের ফেলিয়ার যে আজকে 3 জন সিটিং এমপি, একজন মিনিস্টার, একজন এক্স এমপি, একটা পার্টি ডেলিগেশনকে যারা নিজেদের অফিস ভাঙা হয়েছে বলে ভিজিট করতে এসছে, একটা 5-6 জনের ডেলিগেশন তাদের পার্টি অফিস ভাঙা হয়েছে বলে আপনাদের পশ্চিমবঙ্গে তো আপনারা 365 দিন ডেলিগেশন পাঠাচ্ছেন। আপনাদের ক্যাবিনেট মিনিস্টার থেকে শুরু করে ইউনিয়ন মিনিস্টার থেকে শুরু করে আপনাদের এমপি এমএলএ কেউ বাদ নেই, এবং গভর্নমেন্ট প্রতিনিয়ত তারা যাচ্ছে, গভর্নমেন্ট থেকে তাদেরকে প্রোটোকল দেওয়া হচ্ছে, প্রোটেকশন দেওয়া হচ্ছে। আপনাদের এত কিসের ভয়? আমরা এখানে কি আজ ইলেকশনের জন্য এসেছি না কিসের জন্য এসেছি? যেখানে একটা 6 জনের একটা ডেলিগেশনকে আপনারা পার্টি অফিস অব্দি যেতে দিতে পারছেন না, যে আপনারা ফোন করে করে সব ড্রাইভারদেরকে হুমকি দিচ্ছেন, এত ভয়। সমস্ত রকমের ঝান্ডা নিয়ে যারা গাড়ি বুকিং করতে যায়, নির্দ্বিধায় তারা গাড়ি বুকিং করে যে কোনো জায়গায়, তারা পশ্চিমবঙ্গে যে কোনো জায়গায় ঘোরাফেরা করতে পারে। কিন্তু যেখানে ডাবল ইঞ্জিনের সরকার, বিজেপির সরকার, সেখানে আমার মতো একজন জনপ্রতিনিধি, আমি পর্যন্ত একটা গাড়ি পাচ্ছি না। আমি নিজে টাকা দিয়ে একটা গাড়ি রিজার্ভ করতে পারছি না, অটো রিজার্ভ করতে পারছি না। মানে কেমন একটা সরকার চলছে। পশ্চিমবঙ্গের মানুষ খুব ভালো আছি, শান্তিতে আছি। যারা বিজেপির নেতারা পশ্চিমবঙ্গে গলাবাজি করেন, ত্রিপুরায় এসে আপনারা গলাবাজি করুন, তারপরে আমরা আপনাদের জবাব দেব। hours against 3 leaders of the BJP, 3 elected leaders of the BJP who are from the tribal community. हमारे भारतीय जनता पार्टी के आदिवासी सांसद खागेन मुर्मू जी को तो लहूलुहान कर दिया गया, उनके ऊपर जानलेवा हमला किया गया। A life threatening attack was done on Mr. खागेन मुर्मू जी। उनकी स्थिति इतनी बुरी हुई कि उनकी आंखों पर जो चोट लगी, उनकी आंख जाते जाते बची है। ये उनका एक्सरे है, स्कल फ्रैक्चर हुआ है, सिर फूट गया है, खून के चेहरे से, के सिर से सिर फट गया था। ये एक्सरे है उनका, और फिर वो आईसीयू में है, बोलने की भी स्थिति नहीं है उनकी। और ममता बनर्जी वहां पर निर्ममता दिखाते हुए फोटो ऑप के लिए जाती हैं। 1 मिनट से कम वो वहां पे बिताती हैं और बाहर आकर वीडियो शूट करने के बाद कहती हैं कि बस कान पे थोड़ी सी चोट लगी है। ये है उनका एक्सरे, किस प्रकार से आंख उनकी जस्ट बाय अ मैटर ऑफ, कह सकते हैं कि लिटिल बिट ऑफ सेंटीमीटर्स या मिलीमीटर्स से उनकी आंख जाते जाते बची है। ये ट्राइबल नेता है, बहुत वरिष्ठ आदिवासी समाज से ये हमारे नेता है और सांसद है। इनके अलावा हमने देखा कि हमारे चीफ विप शंकर घोष पर भी हमला किया गया, और शंकर घोष ने भी ममता बनर्जी के इस फोटो ऑप के बारे में खुलकर बताया है कि किस प्रकार से
टीएमसी के कार्यकर्ताओं के नेतृत्व में ये एक स्पॉन्टेनियस नहीं बल्कि स्पॉन्सर्ड हमला था, ऑर्गेनिक नहीं बल्कि ऑर्गेनाइज हमला था, और वो उनके खिलाफ किया गया जो वहां पर उत्तर बंगाल में खासकर लोगों को राहत देने के लिए कटिबद्ध है और वहां पर जाकर रिलीफ के कार्य कर रहे हैं। एक ट्राइबल नेता पे हमला, हमारे चीफ विप पर हमला, और कल दोपहर शाम को भी आपने देखा है कि एक और हमारे विधायक मनोज कुमार ओरांव जो आदिवासी समाज से ही आते हैं, उन पे भी यह हमला जानलेवा किया गया। उनके साथ साथ वहां पर महिलाओं को भी और सेंट्रल सिक्योरिटी फोर्सेस को भी नहीं बख्शा गया। और इसीलिए मैं कहता हूं कि आज टीएमसी का मतलब बन चुका है तालिबानी मानसिकता और कल्चर। एक समय था कि ममता बनर्जी ने लेफ्ट के 34 साल के खूनी शासन का विरोध किया था, पर आज यह कहा जा सकता है कि अंडर द वॉच डायरेक्शंस ऑफ ममता बनर्जी पॉलिटिकल वायलेंस इंस्टीट्यूशनलाइज भी हुआ है, नॉर्मलाइज भी हुआ है और लेजिटिमाइज भी किया जा रहा है। आप सोचिए, अगर एक सांसद, एक चीफ विप, एक एमएलए सुरक्षित नहीं है। 6 जनवरी 2024 को ईडी की टीम पर हमला हुआ, एक पूरी मॉब, टीएमसी द्वारा प्रायोजित मॉब उन पर हमला करती है, उनके साथ साथ सीआरपीएफ के जवानों पर हमला होता है। अप्रैल 2024 में एनआईए की टीम जब ईस्ट मेदिनीपुर में आतंकी गतिविधि के खिलाफ कार्रवाई करती है तो उन पर टीएमसी प्रायोजित हमला कराती है। सितंबर 2025 जब हमारे विधायकों की और चीफ विप की तो असेंबली में पिटाई कर दी जाती है, उनको किस प्रकार से वहां के मार्शल्स ने उठाकर पटक पटक कर फेंका। दिसंबर 2020 नड्डा जी, भारतीय जनता पार्टी के राष्ट्रीय अध्यक्ष, उनके कॉन्वॉय पर जानलेवा हमला किया जाता है और नड्डा जी बाल बाल बचे, उनके साथ कैलाश विजयवर्गीय जी भी थे, उनको भी चोट पहुंची थी। लाठी, डंडे, पत्थर, ब्रिक्स, इसके साथ हमला। 2025 में नेता प्रतिपक्ष शुवेंदु अधिकारी जी के ऊपर जानलेवा हमला। 2021 में पोस्ट पोल वायलेंस, जिसमें हजारों लोग प्रभावित हुए और हाई कोर्ट और सुप्रीम कोर्ट को कहना पड़ा कि दिस इज नॉट रूल ऑफ लॉ, दिस इज लॉ ऑफ द रूलर। मुर्शिदाबाद में वक्फ के नाम पर जो जिहादी नंगा नाच हमने देखा, वहां पर भी हमला और हिंसा हुई। आप सोचिए कि ममता बनर्जी के राज में ना मां, ना माटी, ना मानुष, ना कोई फोर्स, ना कोई एमपी सुरक्षित है। দুয়ারে করোনার্থী নির্বাচন, সেই নির্বাচন, সেই ভোটের আগে, ভোটের 6 মাস আগে বলা ভালো, একেবারে অ্যাকশন মোডে চলে গেল তৃণমূল কংগ্রেস এবং বিজেপি। খগেন শঙ্করদের ওপর হামলার পরই এবার পাল্টা হুঙ্কার শোনা যাচ্ছে। কি সেই হুঙ্কার? 26-এ রক্তের বদলা হবে, মারের বদলা মার হবে। একসুরে এই হুঙ্কার দিচ্ছেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার। আগামী ভোটে সুদ সমেত রক্তের বদলা হবে। বিজেপি ক্ষমতায় আসার 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা হবে, হুঁশিয়ারি দিচ্ছেন শুভেন্দু অধিকারী। পুলিশ পদক্ষেপ না করলে মারের বদলা মার, এমন হুঁশিয়ারি দিচ্ছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। উত্তরবঙ্গে পাল্টা মারের ক্ষমতা রয়েছে, বিজেপি আছে সেখানে, এমনটা মন্তব্য করেছেন তিনি। আপনাদের শোনাবো ব্যাক টু ব্যাক। আমরা খুব কনসার্ন যেভাবে আক্রমণ হয়েছে, এবং আক্রমণটা পুরোটাই পলিটিক্যাল, কারণ তারা পরিষ্কার বলেছে আমরা দিদির সৈনিক, বিজেপি এসছে বিজেপিকে মার। কি ধরনের রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে তৈরি করতে চাইছে? ভারতবর্ষের অনেক রাজ্যে তৃণমূল কংগ্রেসের ক্ষমতা নেই, তো সেখানে যদি মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের লোকেরা যায়, তাহলে বা তাদের পরিবারের সদস্যরা যায়, আমরা কি পাথর দিয়ে হামলা করব না করি? এই যে মানসিকতা, দেশের মধ্যে দেশ বানানোর মানসিকতা, বাংলার মধ্যে পকেটে পকেটে পাকিস্তান বানানোর যে চক্রান্ত মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, এটা আমরা সহ্য করব না। হয় পুলিশ অ্যারেস্ট করবে, না হলে আমি এখানে বলেছি, আমাদের জেলার নেতাদেরকে আমি আগ্রহ প্রকাশ করেছি, তাদেরকে অনুরোধ করেছি প্রত্যেকের ছবি বড় বড় করে টাঙিয়ে পোস্টার লাগাতে শিলিগুড়ির বুকে। আমি জলপাইগুড়িতেও বলবো যে এই ব্যক্তিদেরকে দেখতে পেলেই বিজেপি অফিসে খবর দিন, বাকিটা যা করার বিজেপি করবে, যদি পুলিশ অ্যারেস্ট না করে। আর যদি মনে হয় যে মার খেয়ে আমরা ভিতরে ঢুকে যাব, তাহলে আপনি মূর্খের স্বর্গে বাস করছেন।
হয় আপনার পুলিশ ব্যবস্থা নেবে, না পাল্টা মারবো আমরা। অন্ততপক্ষে উত্তরবঙ্গে সেই ক্ষমতা বিজেপি রাখে যে পাল্টা মারতে পারি আমরা তৃণমূল কংগ্রেসকে। 26-এ এই রক্তের বদলা হবে, সুদ সহ বাংলা উসুল করবে। ভারতীয় জনতা পার্টি সরকার আসার পরে 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা হবে। জলপাইগুড়ির এসপি দিল্লি যাওয়ার জন্য ডিজিপি রাজীব কুমার ব্যাগ গুছিয়ে রাখুন। স্পিকারের ডাক আসবে। কলকাতা হাইকোর্টের ভ্যাকেশন বেঞ্চে পুলিশ ইনঅ্যাকশনের মামলা হবে। এনআইএ বা সিবিআই তদন্ত হওয়া উচিত। যারা ঘটিয়েছে, কোচবিহারে যারা ঘটিয়েছিল, সেম ক্যাটাগরির লোকরা এখানে ঘটিয়েছে এবং এরা বাংলাদেশের জামাত এবং আনসারুল বাংলার সঙ্গে এদের লিঙ্ক আছে কিনা খুঁজে দেখতে হবে ইন্ডিপেন্ডেন্ট সেন্ট্রাল এজেন্সি। আপনাদের পরপর শোনালাম সুকান্ত মজুমদার কি বলছেন, শুভেন্দু অধিকারী কি বলছেন। এবার পাল্টা হুঙ্কার দিয়েছে তৃণমূল কংগ্রেস মুখপাত্র। উস্কানি দিচ্ছেন সুকান্ত, আগুন নিয়ে খেলবেন না, আগুন নিয়ে খেললে নিজেদের হাতই পুড়বে। কেন্দ্রীয় মন্ত্রীর উস্কানিকে আইন শৃঙ্খলার অবনতি বলছেন তিনি এবং দায় তাকেই নিতে হবে, এমনটা মন্তব্য করছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র অরূপ চক্রবর্তী। কি বলেছেন অরূপ, শোনাবো আপনাদের। স্টেটমেন্ট করে হুমকি দিচ্ছেন যে উত্তরবঙ্গে নাকি তাদের এত ক্ষমতা আছে তারা তৃণমূলকে ধরে পেটাতে পারেন। আমি বারবার বলছি এই ধরনের আগুন নিয়ে খেলবেন না। এই ধরনের আগুন নিয়ে খেললে সেই আগুনে কিন্তু নিজেদের হাতই পুড়বে। ভারতবর্ষের রাজনীতিতে, সংসদীয় রাজনীতিতে আপনি একজন নির্বাচিত সাংসদ, আপনি একটি দলের দায়িত্ব কি তার বাইরেও আপনি হাফ প্যান্ট হলেও একজন কেন্দ্রীয় মন্ত্রী। আপনার মুখ থেকে যদি এই ধরনের প্রভোকেটিভ মন্তব্য আসে এবং তার জন্য যদি আগামী দিন রাজ্যের ল অ্যান্ড অর্ডারে কোনো রকমের অনিষ্ট হয়, তার জন্য রেসপন্সিবিলিটি কিন্তু ডক্টর সুকান্ত মজুমদার আপনাদের এই ধরনের স্টেটমেন্টগুলোকেই নিতে হবে। আপনাদের শোনালাম পরপর রাজনৈতিক ব্যক্তিত্বদের হুঁশিয়ারি, হুমকি, পাল্টা হুমকি। এই মুহূর্তে রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্র আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। শুভমবাবু, আমি আপনার কাছে জানতে চাইব, যাদের বক্তব্য ব্যাক টু ব্যাক শোনালাম, কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে তারা মার, পাল্টা মার, জ্বালিয়ে দেওয়া, পাল্টা জ্বালিয়ে দেওয়া, হুমকি, পাল্টা হুমকি বলছেন, যাদের ভোটে ওনারা ক্ষমতায় এসেছেন, যাদের সমর্থনে ওনারা জনপ্রতিনিধি হচ্ছেন, তারা যদি দেখেন জনপ্রতিনিধিরা এরকম মার, পাল্টা মার, হুমকিতে মেতে উঠেছেন, তাহলে তাদের সমর্থন কি ভোটে থাকবে, থাকতে পারে, নাকি তারা এবার আস্তে আস্তে ভাবতে শুরু করবেন? আপনার কি মনে হয়? দেখুন, রাজনীতিতে দুটো অংশ আছে। একটা অংশ হচ্ছে রাজনৈতিক ভাষ্যের প্রশ্ন, আর একটা অংশ হচ্ছে বিশ্লেষণের প্রশ্ন। এবার রাজনৈতিক ভাষ্যের যে প্রশ্ন, সেখানে পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে ধরনের কথাবার্তা হয়, তাতে এমন কথাবার্তা খুব অবাক করার মতো কিছু নয়। পশ্চিমবঙ্গের যে দীর্ঘদিনের রাজনীতি, সেটা হিংস্রই এবং যখন নির্বাচন আসে তখন সেটা বাড়ে। কিন্তু উল্টো দিকে যে সাধারণ মানুষের কথা, যেটা বিশ্লেষণের বাইরের থেকে, সেটা হচ্ছে যে ঘটনাগুলো ঘটছে, সেই ঘটনাগুলোয় এক তো মানুষ প্রকৃতির রোষে বিপর্যস্ত এবং সেই জায়গায় দাঁড়িয়ে শুধু ভারতবর্ষ নয়, পশ্চিমবঙ্গেও এবং এরকম ঘটনা ঘটবে আমরা কোনোদিন ভাবতেও পারিনি। বিভিন্ন কারণে এটা ঘটেছে, তার জলবায়ুর পরিবর্তন, ভুটানে কি ঘটেছে, প্রচুর কারণ থাকতে পারে। কিন্তু সেই সময় রাজনৈতিক নেতাদের একটা বড় অংশ, তারা তো কাজ করতে গেছিলেন ওখানে, মানুষকে সাহায্য করতে গেছিলেন। সেই জায়গায় তাদের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যদি আবার মানুষকে আঘাত করে, ঠিক এই জায়গায় শুভময়, আমি একটা বিষয় আপনাকে জানতে চাইবো, সেটা হচ্ছে যখন জনপ্রতিনিধিরা বলছেন আইন হাতে তুলে নেওয়ার, তখন একটা রাজ্যের ভোট করানোর মতন আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে যায় নাকি? হ্যাঁ, দেখুন, পশ্চিমবঙ্গের প্রতিটি নির্বাচন হিংসাত্মক, কিন্তু আপনি একই সঙ্গে দেখুন শুভেন্দু বাবুর বক্তব্য শোনালেন, তিনি কিন্তু একটা আইনের পথের কথা বলেছেন। অর্থাৎ আমাদেরও কিন্তু একটা দায়িত্ব থাকবে রাজনৈতিক নেতাদের কথার মধ্যে থেকে দুটো দিককেই লক্ষ্য করা। একদিকে যেমন হিংসার কথা রাজনৈতিক ভাষ্যে পরিণত হচ্ছে পশ্চিমবঙ্গে দীর্ঘ সময় ধরে, অন্যদিকে শুভেন্দু বাবু কিন্তু যে কথাগুলো বলেছেন এনআইএ বা এই বিষয়গুলো, সেগুলো সত্য মিথ্যা বিচার পরে হবে, কিন্তু উনি তো একটা আইনের পথেই বিষয়টির তদন্তের কথা বলছেন। জনপ্রতিনিধি তো আহত হয়েছেন, ফলে জনপ্রতিনিধিরা, একজন সাংসদ, একজন বিধায়ক আহত হয়েছেন, এটার মধ্যে তো কোনো মিথ্যে নেই। আমরা তো রক্ত পড়ার ছবি দেখেছি। ফলে সেই জায়গায় রাজ্য এবং কেন্দ্র দুটো সরকারেরই দায়িত্ব এই হিংসাগুলো বন্ধ করে মানুষের সেবায় যাওয়া। এবং আজকে যেভাবে আমাদের আরো বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, আরো গোলমাল হওয়ার সম্ভাবনা আছে, আমরা আমাদের আলোচনাটা কোন জায়গায় কনসেন্ট্রেট করব? এই দ্বন্দ্বের দিকে, এই হুমকির দিকে, নাকি মানুষের সেবা কিভাবে করা যায়
রাজনীতির মাধ্যমে, এটাই কিন্তু আরেকটি মূল আবেগী বক্তব্য। আর রাজনৈতিক বিশ্লেষণের দিক থেকে যদি বলেন, নির্বাচন যত আসবে আপনারা এই ঘটনা আমাদের চেয়ে অনেক একদমই। থ্যাংক ইউ ভেরি মাচ শুভময় দা। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় তিনি উল্লেখ করলেন যে এই মুহূর্তে প্রকৃতির রোষে মানুষের এই দুর্যোগের পরিস্থিতি, সেখানে কোন বিষয়টা অগ্রাধিকার পাবে সেটা জনপ্রতিনিধিরাই নির্বাচন করবেন। আজ 8ই অক্টোবর, 15ই অক্টোবরের পরে কি তাহলে বাংলা এসআইআর হতে চলেছে? কেন এই কথা বলছি, জেলা শাসকদের সঙ্গে বৈঠক যে ছিল নির্বাচন কমিশনের, সেখানে অন্তত সেরকমই ইঙ্গিত পাওয়া গিয়েছে। কি কি নির্দেশ দেওয়া হয়েছে জানাবেন আমার সহকর্মী শ্রাবন্তীর সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, কি কি বলা হয়েছে? দেখো, প্রায় ঘন্টা দুয়েক ধরে বৈঠক চলছে এবং সেখানে রাজ্যের সমস্ত জেলা শাসকদের সঙ্গে বৈঠক করছে নির্বাচন কমিশন কর্তারা। মূলত প্রস্তুতিতে কে কতটা এগিয়ে রয়েছেন, কে কতটা পিছিয়ে রয়েছেন সেটাই তারা খতিয়ে দেখছেন। যাবতীয় বিষয় যেমন এনুমারেশন ফর্মের প্রস্তুতি কতদূর, সেখান থেকে শুরু করে এসআইআর নিয়ে যাবতীয় কাজ কতখানি এগিয়ে রয়েছে, এই সবকটি ব্যাপারের ক্ষেত্রে তারা জানতে চাইছেন 15ই অক্টোবরের মধ্যে কি কাজ শেষ করা সম্ভব। এনুমারেশন ফর্ম নিয়ে বিহারের প্রসঙ্গ উঠে এসেছে তাদের বৈঠকে, তার কারণ বিহারে যখন এসআইআর ঘোষণা হয় অর্থাৎ বিজ্ঞপ্তি জারির পরে এনুমারেশন ফর্ম যে ছাপার বিষয়টা সেটা তৈরি হয়, যেটা নিয়ে অত্যন্ত সমস্যার মুখে পড়তে হয়েছিল সেই সময় নির্বাচন কমিশনকে। এখানে কি আদতে 2-3 দিনের মধ্যে করা সম্ভব, সেটা অন্তত 20% কি করা সম্ভব, এমনটাই জানতে চাওয়া হয়েছে। যাবতীয় যে প্রশ্নগুলি করা হয়েছে সেখানে বারবার 11ই অক্টোবর থেকে 15ই অক্টোবর এই তারিখটা যেহেতু বারবার মেনশন করা হচ্ছিল, মনে করা হচ্ছে যে এই 15ই অক্টোবর এই ডেডলাইনের পরপরেই বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে যেতে পারে এসআইআর এর আগে। এর আগে শর্মিষ্ঠা, আমরা যেরকমটা জানিয়েছিলাম যে কালী পুজোর ছুটি রয়েছে, 20 তারিখের পরে এ রাজ্যে অনেকটা দীর্ঘ সময় ধরে ছুটি রয়েছে, তাই তার আগেই এসআইআর জারি হতে পারে এবং তার ফলে বেশ কিছুটা হাতে সময় থাকবে এবং তার মধ্যেই যাবতীয় প্রস্তুতি সেরে রাখতে চাইছে কমিশন। এবং তারপর এই মিটিংয়ের পরে সেজন্য রাজারহাট গোপালপুরে এই প্রথমবার একেবারে বুথ স্তর পর্যন্ত পৌঁছে যেতে চাইছেন তারা। তার জন্য বিএলওদের সঙ্গেও কথা বলবেন এই সব কমিশন কর্তারা। একদম আপাতত তোমাকে ধন্যবাদ শ্রাবন্তী। আমরা সাইটে দেখিয়েও দিচ্ছি যে কোন কোন জেলার উপর বিশেষ বিশেষ নজর রয়েছে নির্বাচন কমিশনের এই এসআইআর কে মাথায় রেখে। এবং রাজারহাট গোপালপুর, যেখান থেকে বারবার আমরা বাংলাদেশের সন্দেহে গ্রেপ্তার দেখেছি, সেখানে কিন্তু একেবারে ব্লক স্তরে বুথ স্তরে পৌঁছতে যাচ্ছেন। কিন্তু এই মুহূর্তে আরো একটা আপডেট দেবো এই এসআইআর নিয়ে, কারণ এসআইআর চালু নিয়ে চূড়ান্ত প্রস্তুতি যখন বাংলায় চলছে তখন একটা তথ্য আপনাদের সামনে তুলে ধরি। বিহারে এসআইআর এর জন্য 5,500 কিলোমিটার ভ্রমণ করেছিলেন কমিশনের কর্তারা, কিন্তু বাংলায় টার্গেট 10,000 কিলোমিটার ভ্রমণ। এটা আমাদের ইন ডিটেল জানাবেন আমার সহকর্মী সিজন মন্ডল সঙ্গে রয়েছেন। সিজন, বিহারে যেটা, বাংলায় তো একদম তার 3 গুণ বেশি দেখছি। একদমই, কারণ নির্বাচন কমিশনের কর্তারা মনে করছেন বাংলায় এই এসআইআর করাটা আর বিহারের থেকেও আরও কঠিন কিছু পরিস্থিতির মুখোমুখি হতে হবে এবং সেই কারণে গোটা রাজ্য চষে ফেলার পরিকল্পনাই কিন্তু তারা করেছেন। এবং আজকে ডেপুটি নির্বাচন কমিশনের যে বৈঠক, সেই বৈঠকে যে সময়সীমা মোটামুটি বেঁধে দেওয়া হয়েছে, শ্রাবন্তী যেটা জানালো যে 15ই অক্টোবর, এবং 15ই অক্টোবরের পর থেকেই যে কোথাও যে ফুল ফ্লেজে এই এসআইআর এর কাজ শুরু হবে সেই ইঙ্গিতটা কিন্তু যথেষ্ট জোরালোভাবে আসছে। এবং সবথেকে ইন্টারেস্টিং যেটা শ্রাবন্তী বলছিল যে এক একটা জেলায় বিশেষভাবে নজর দেওয়া হয়েছে, তার স্পেসিফিক কিছু কারণ রয়েছে। ঝাড়গ্রাম থেকে শুরু করে বাঁকুড়ায় একটা অদ্ভুত তথ্য সামনে আসছে যেটা মার্ক করেছে নির্বাচন কমিশনের কর্তারা। 2002-কে যেহেতু বেস হিসেবে ধরা হচ্ছে, অর্থাৎ 2002-এর তালিকায় যাদের নাম থাকবে তাদের এসআইআর এর জন্য আলাদা নতুন কোনো নথি দিতে হবে না। সেই 2002-এর বাঁকুড়া জেলার যে তালিকা, তাদের একটা বড় অংশই স্বাভাবিকভাবে যাদের নাম থাকা উচিত ছিল 2025-এর তালিকায়, তাদের নাম নেই। কেন হঠাৎ করে এই নামগুলো নেই কেন? তারা কি সবাই পরিযায়ী? একদম এই বিষয়টা ইন ডিটেল তোমার কাছে নেব যে কোন কোন জেলায় বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে এবং এর পিছনে কারণটা কি রয়েছে। নির্বাচন কমিশনের রিয়াকশন আমাদের কাছে এই মুহূর্তে এসে পৌঁছেছে, আমি নির্বাচন কমিশনের রিয়াকশন নেব। তার পাশাপাশি তৃণমূল এবং বিজেপি তারা কি বলছেন এই বাংলা এসআইআর হওয়া প্রসঙ্গে, সেদিকেও নজর রাখতে হবে। ডিসি তো আসছেন এখানে, ডিসি আলোচনা নিয়ে কি আপনার প্রিপারেশন কি আছে এসআইআর নিয়ে, গোটা স্টেটে কিরকম প্রিপারেশন আছে, বিএলও অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, আপনার যে আছে ট্রেনিং প্রোগ্রাম নিয়ে, বিভিন্ন যেটা আছে পরিকাঠামো, অনেক ইস্যু আছে পরিকাঠামো নিয়ে, যদি জেলা শাসক আছেন, ইয়ারও আছেন, ওরা কথা করবেন, বলবেন কি কিরকম অগ্রগতি হয়েছে, কিরকম কোথায় কোথায় প্রবলেম আছে, ওটাই সব মূল্যায়ন করার জন্য। এসআইআর নিয়ে তো আলোচনা করতে এসছেন ডিসি।
এখন এসআইআর হবে বলে আমরা জানি, নির্বাচন কমিশন আমাদেরকে যতবার আমরা গেছি ততবার ওনারা তাই জানিয়েছে। তো নির্বাচন কমিশন তাদের পদ্ধতি অনুসারে কাজ করবে, ওখানে তো আমাদের কোনো বিষয় নেই বা সরকারেরও কোনো বিষয় নেই। নির্বাচন কমিশন নিজেদের মতো কাজ করেন, সরকারি মেশিনারি নির্বাচন কমিশনের হয়ে কাজ করে যখন নির্বাচন কমিশন ভোটের দায়িত্ব নেয় বা ভোটার লিস্টের দায়িত্ব নেয় বা ভোটার লিস্টের পরিমার্জন সংশোধন করে। অনুপ্রবেশকারীদের বাইরে যেতে হবে। নরেন্দ্র মোদীর সরকার যতক্ষণ আছে যারা অনুপ্রবেশকারী তাদেরকে বাইরে যেতে হবে, যারা উদ্বাস্তু তারা ভারতবর্ষে থাকবেন, তারা 14 সালের আগে এলে সিএর মাধ্যমে নাগরিকত্বে আবেদন করবে। আমাদের স্ট্যান্ড ক্লিয়ার। পদ্ধতিকে স্বাগত জানাচ্ছি না, কারণ এসআইআর এর নামে বিজেপির হয়ে কাজ করার চেষ্টা করছেন, সেই জন্যই এসআইআর কে আমরা স্বাগত জানাচ্ছি না। নির্বাচিত প্রতিনিধিরা বিভিন্ন জায়গায় এই কাজগুলো দেখেন এবং নির্বাচন কমিশন তো এটা রেগুলার একটা প্রসেস করে, এটা সারা বছর ধরেই কখনো কোনো ভোটের নাম তোলা থেকে কোনো ভোটারের নাম বাদ দেয় প্রসেস। একমাত্র ইপি রেশিও দেখে কখনো কখনো এসআইআর হয়, কিন্তু তার আগে জনগণনা হয়। কোথায় জনগণনা? এখন জনগণনা হয়নি। বৈধ ভোটার চিহ্নিত করে তালিকাভুক্ত করা, এটাই মূল উদ্দেশ্য এসআইআর এর সিজার। সেক্ষেত্রে 3টি জেলাকে কেন বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে, কারণটা কি? দেখো, যেটা তোমাকে একটু আগেই বলছিলাম যে বাঁকুড়াতে 2002 যদি বেস হয়, সেই 2002-এ ভোটার তালিকায় যাদের নাম ছিল 2025-এর ভোটার তালিকায় স্বাভাবিকভাবে যাদের নাম থাকা উচিত সেরকম বহু মানুষের নাম নেই। তাহলে কোথাও কি গড়মিল হচ্ছে? ঠিক সেরকম ঝাড়গ্রামের ক্ষেত্রে সমস্যাটা অন্যরকম। ঝাড়গ্রামের ক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণ স্থায়ী সরকারি কর্মী বিএলও হিসেবে কাজ করার উপযুক্ত থাকলেও সেখানে কেন অঙ্গনওয়াড়ি কর্মীদের, অস্থায়ী কর্মীদের নিয়োগ করা হচ্ছে? অর্থাৎ এই ধরনের বিভিন্ন জেলায় বিভিন্ন ধরনের সমস্যা বা বিভিন্ন বিষয় কোথাও নির্বাচন কমিশনের আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ করেছে। যেমন রাজারহাট গোপালপুর অত্যন্ত উল্লেখযোগ্যভাবে উঠে এসেছে, কারণ রাজারহাট গোপালপুরের ভোটারের তালিকা নিয়ে বারবার বিরোধীরা অভিযোগ তুলেছিলেন এর আগে, এবং গত কয়েক বছরে রাজারহাট গোপালপুরের ভোটার তালিকা একটি বিশেষ বিধানসভা কেন্দ্র, তার ভোটার তালিকায় যে তালিকায় নামের সংখ্যা বা তার তালিকা যেভাবে বেড়ে উঠেছে সেটা রাজ্যের গড়ের থেকে অনেক বেশি। একদম সেটাই সবার নজরে এসেছে যে বেশ কিছু জেলায় তার উপর এমন কিছু বিধানসভা বা কিছু বুথ রয়েছে যেখানে ব্যাপক হারে ভোটারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। সেই কারণে এই সিদ্ধান্ত। রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার মনোজ আগরওয়ালে তার রিঅ্যাকশন নেব। ডিসি তো আসছেন এখানে, ডিসি আলোচনা নিয়ে কি আপনার প্রিপারেশন কি আছে এসআইআর নিয়ে, গোটা স্টেটে কিরকম প্রিপারেশন আছে, বিএলও অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, আপনার যে আছে ট্রেনিং প্রোগ্রাম নিয়ে, বিভিন্ন যেটা আছে পরিকাঠামো, অনেক ইস্যু আছে পরিকাঠামো নিয়ে, যদি জেলা শাসক আছেন, ইআরও আছেন, ওরা কথা করবেন, বলবেন কি কিরকম অগ্রগতি হয়েছে, কিরকম কোথায় কোথায় প্রবলেম আছে, ওটাই সব মূল্যায়ন করা যান। এসআইআর নিয়ে তো আলোচনা করতে এসছেন ডিসি। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল তার প্রতিক্রিয়া শোনালাম যে এসআইআর এর প্রস্তুতি কতটা রয়েছে বিভিন্ন জেলায়, সেই কারণেই আজকের এই বৈঠক গুরুত্বপূর্ণ। এর আগে আমরা মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে ভুলবশত জ্ঞানেশ ভারতী বলে সম্প্রচারিত করেছিলাম। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমরা দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। এই মুহূর্তে একটা মর্মান্তিক ঘটনা, কিছুক্ষণ আগেও সেই খবর আপনাদের আমরা দিয়েছিলাম। খেলতে গিয়ে খালের জলে পড়ে গিয়েছিল প্রথমে দুজন খেলছিল, 2 শিশু, একজনকে উদ্ধার করা গিয়েছিল কিন্তু আরেকজনের খোঁজ পাওয়া যাচ্ছিল না। ওই শিশু কন্যার মৃত্যু হয়েছে বলে মর্মান্তিক এই খবরটি পাওয়া যাচ্ছে। ঘটনাটি ঘটেছে নিউ টাউনের চণ্ডীবেরিয়ায়। সকাল 10টা নাগাদ খালে তলিয়ে যায় 5 বছরের শিশুকন্যা ঋতু কোনার ও 4 বছরের প্রিয়াংশু কুমার। 1.5 ঘন্টার চেষ্টায় দুজনকে স্থানীয়রা উদ্ধার করেন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে নিয়ে যাওয়া হয় বিধাননগর মহকুমা হাসপাতালে। সেখানে 5 বছরের শিশুকন্যা ঋতু কোনারকে আর বাঁচানো যায়নি। রঞ্জিত আমার সহকর্মী এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। রঞ্জিত, জানতে চাইবো যে ঘটনাটা কি হয়েছিল এবং চিকিৎসকরাই বা কি বলছেন। এক্ষেত্রে কি তাদেরকে উদ্ধারের সময় কিছুটা দেরি হয়ে গিয়েছিল? কারণ প্রাথমিকভাবে তেমন একটা অভিযোগ এলাকাবাসী করছিলেন। একদমই, দেখো শুভজিৎ, উদ্ধারে কিন্তু বেশ কিছুটা বিলম্বিত হয়েছে এবং স্থানীয়দের চেষ্টায় কিন্তু উদ্ধার করা গেছে প্রায় 1.5 ঘন্টা বাদে। অর্থাৎ খেলতে গিয়ে জলে তলিয়ে মৃত্যু হয়েছে শিশুকন্যা ঋতু কোনারের এবং আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়েছিল প্রিয়াংশু কুমারকে। এবং এই মুহূর্তে ঘটনাস্থলে নিউ টাউন থানার পুলিশ রয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই নিউ টাউন চণ্ডীবেরিয়া তারুলিয়া ফার্স্ট লেনে সকাল 10টা নাগাদ এই 5 বছরের কন্যা ঋতু কোনার এবং 4 বছরের প্রিয়াংশু কুমার কিন্তু বাড়ির মধ্যে
তারা খেলনাবাটি খেলছিলেন এবং সেই সময় বাড়ি থেকে হঠাৎ করে বেরিয়ে আসেন এবং পাশেই খাল, এবং সেই খালে তারা কিন্তু খেলতে গিয়ে তলিয়ে যায় এবং পুত্র সন্তান এই প্রিয়াংশু কুমারকে স্থানীয় লোকজন দেখে যে তিনি তলিয়ে যাচ্ছেন। সেই সময় তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বিধাননগর মহকুমা হাসপাতালে, সেখানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। এবং এই ঋতু কুমারকে কিন্তু দীর্ঘক্ষণ পরে, অর্থাৎ প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পরে তাকে কিন্তু উদ্ধার করা গেলেও তার কিন্তু নিথর দেহ কিন্তু নিয়ে যাওয়া হয় বিধাননগর মহকুমা হাসপাতালে, সেখানে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জনবহুল এলাকা এবং খালের ধারে যে ফেন্সিং এর অসমাপ্ত কাজ এখনো করে উঠতে পারেনি প্রশাসন, অর্থাৎ হিডকোর বিরুদ্ধে গাফিলতির অভিযোগ আনছেন এবং হিডকোর যে ফেন্সিং দেওয়ার কাজ, সংকীর্ণ রাস্তা এবং রাস্তার মাঝখানে এই বাগজোলা খালে ফেন্সিং দেওয়া রয়েছে, এক সাইডে ফেন্সিং রয়েছে, অপর সাইডে ফেন্সিং নেই এবং ফেন্সিং এর কাজ কবে শেষ হবে তার কোনো সদুত্তর নেই। এই ধরনের ঘটনা অর্থাৎ দীর্ঘদিন ধরে একই ঘটনা অনেকগুলো বিষয়কে, অনেকগুলো গাফিলতিকে সামনে আনলো। 10টা-20 দিকে এমনি বেরিয়েছে, তার 5 মিনিট পরে আমি বেরিয়ে গিয়েছি। বেরিয়ে যাওয়ার মাত্রই আমি হাতড়ি দেখছি, এইদিকে ওইদিকে হাতড়ি দেখছি, তো পেলাম না। মেয়েটাকে বলছে পাইনি, ছেলেটাকে পেয়েছে, ছেলেটাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গেলাম। ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার প্রেমিক সহ 2 জন। বারুইপুরে এখনো অধরা এক অভিযুক্ত। মহাষ্টমীর রাতে এই ঘটনাটি ঘটেছে। সঙ্গে রয়েছেন অভিজ্ঞান। এখনো পর্যন্ত যাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি, তার পরিচয় কি পাওয়া যাচ্ছে এবং যারা এই ঘটনাটা ঘটিছে কেন এই ঘটালো? দেখো, আমরা যেটা জানতে পেরেছি যে এই যে ঘটনাটি ঘটেছে অষ্টমীর দিন রাতে ঘটনা ঘটেছে এবং ক্লাস 9-এ পড়া এই ছাত্রীর সঙ্গে সামাজিক মাধ্যমে প্রেমিকের সঙ্গে তার পরিচয় হয়েছিল। পরে তাদের মধ্যে ফোনের নম্বর আদান প্রদান হয় এবং তারপরে সিদ্ধান্ত হয় যে ঠাকুর দেখানোর নাম করে সে বের হবে এবং তারপর বারুইপুরে এখানে ঠাকুর বের হতেও কিন্তু ওই প্রেমিকের বাইকে চড়েই সে বেরিয়েছিল। এবং সেই সময় ওই প্রেমিকের সঙ্গে আরো 2 জন তার বন্ধু ছিল, তারা অপর একটি বাইকে ছিল এবং বারুইপুরের একেবারে যে নির্জন যে বাইপাস এলাকা রয়েছে বা কাটাখাল এলাকা, এবং সেখানে গিয়ে মূলত ঠান্ডা পানীয়র সঙ্গে কিছু একটা খাইয়ে দেওয়া হয়, তারপর তাকে ধর্ষণ করা হয়। এবং এমনকি অভিযোগ উঠেছে যে তাকে মোবাইলে সেই ছবি তুলে সেই ছবি ব্ল্যাকমেল করে তাকে কিন্তু ধর্ষণ করা হয়েছে। এবং এই ঘটনায় ওই নাবালিকা ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। পরবর্তী সময় তার পরিবার জানতে পারে এবং তারপর তারা বারুইপুর থানায় দ্বারস্থ হয়েছিল এবং সেই অভিযোগের ভিত্তিতে পরিবার যখন বারুইপুর থানায় অভিযোগ দায়ের করে, সেই অভিযোগ পাওয়ার পরই বারুইপুর থানা পুলিশ বারুইপুর থানা পুলিশ তারপর গ্রেপ্তার করেছে 2 জনকে, যদিও এখনো অধরা 1। অন্যদিকে তমলুকে সোনার দোকানে ডাকাতি হওয়া সোনা জলের দরে কিনে পুলিশের হাতে ধরা পড়লেন আরও 2 জন স্বর্ণ ব্যবসায়ী। সোমবার দাসপুর থানার খুকুরদহ থেকে দেবাশিস সামন্ত নামে এক ব্যবসায়ীকে পাকড়াও করা হয়। গোপীগঞ্জেরও এক স্বর্ণ ব্যবসায়ী, তাকে পুলিশ গ্রেফতার করেছে। চোরাই সোনা কেনার অভিযোগে গত 30শে সেপ্টেম্বর শ্রীকান্ত মাঝি নামে দাসপুরের এক স্বর্ণ ব্যবসায়ীকে পুলিশ গ্রেফতার করেছিল। আর সেদিন পাঁশকুড়ার বাসিন্দা বাপ্পাদিত্য বাগ এবং দিলীপ মাইতি নামে আরও 2 জনকে পুলিশ গ্রেফতার করে। এই বাপ্পাদিত্য এবং দিলীপকে জেরা করে আরও 2 স্বর্ণ ব্যবসায়ী পুলিশ খোঁজ পায়। মঙ্গলবার অভিযুক্তদের তমলুক আদালতে তোলা হলে বিচারক 2 জনকেই 2 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। পুলিশ সূত্রে এটাও জানা যাচ্ছে যে ধৃতদের কাছ থেকে ইতিমধ্যেই প্রায় 150 গ্রাম সোনা পাওয়া গিয়েছে। আমরা একটা ইনফরমেশন পেয়েছি যে এখানে কয়েকজন দুষ্কৃতীরা ঢুকেছিল দোকানে ঢুকে একজনই ছিলেন দোকানে, তখন ওনাকে বন্দুক দেখিয়ে এখান থেকে গয়না লুটপাট করে নিয়ে গেছে। আমরা ফুটেজগুলো ভেরিফাই করে আমরা দেখছি কোন দিকে এরা বেরিয়েছে। আর ফার্দার আমরা এরকম যে ক্রিমিনালরা আছে তাদের সাথে আমরা ম্যাচ করে দেখছি যে এরা কোথাকার ক্রিমিনাল হতে পারে। তো আমাদের তদন্ত যা শুরু হয়েছে, দেখছি কি আছে। কত কি গেছে আপনার বলছেন? লিস্ট এখন তো করা যায়নি, ওটা আমরা লিস্ট আউট করে দেখছি যে কত কি গেছে। ওই কমপ্লেন আমরা রিটেন কমপ্লেন এখন অব্দি পাইনি, এখানে জাস্ট বলেছি কমপ্লেনটা দিতে, যখন দেবেন তখন ডিটেলটা জানা যাবে যে কতটা কি গেছে। টেট রায় উদ্বেগ। নলহাটিতে প্রাথমিকের শিক্ষকের মৃত্যুর ঘটনা ঘটেছে। বিস্তারিত জানাবেন সহকর্মী হিমাদ্রি রয়েছেন। হিমাদ্রি, কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, মুর্শিদাবাদের নবগ্রাম ব্লকের বরকতপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন গিয়াসউদ্দিন শেখ। তার বাড়ি ছিল নলহাটির বাঁধখোলা গ্রামে।
এরপর যখন উচ্চ আদালতের নির্দেশ দেওয়া হয় সমস্ত প্রাথমিকের যে শিক্ষক রয়েছে তাদের টেট উত্তীর্ণ হতেই হবে, তারপর থেকেই কিন্তু দুশ্চিন্তায় দিন কাটাচ্ছিলেন তিনি, এমনটাই কিন্তু পরিবারের লোকজন জানাচ্ছেন। তারা বলছেন যে রীতিমতো ঘরে নিজেকে গুটিয়ে রেখেছিলেন, এরপর হঠাৎ করেই হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয় গতকাল। স্বাভাবিকভাবেই তার বাড়ির লোক প্রশ্ন তুলছে যে এই যে রায় দেওয়া হয়েছে তারপরেই কিন্তু মানসিকভাবে তিনি দুর্বল হয়ে পড়ছিলেন এবং তার সে কারণেই তার এইভাবে আকস্মিক মৃত্যু হয়েছে, এটা তার পরিবারের লোকজন অভিযোগ করছেন। টেটের যে রায় রাজ্যের কিন্তু প্রথম বলি হিসাবে সেটাই এই মুহূর্তে সেটাকেই মনে করা হচ্ছে এবং এরপরেই পরিবারের লোকজন তারা বলছেন যে তার বাড়িতে যে একমাত্র রোজগারের তিনি একমাত্র ছিলেন তার এইভাবে স্বাভাবিকভাবেই তারা এখন দিশেহারা। অনেক ধন্যবাদ হিমাদ্রি। এটা যখন থেকে খবর হলো তখন থেকে খুব চিন্তা করে কাল যে কি হলো কিছু বুঝতে পারলাম না। সকালে 9টার সময় তোলাতে গেছি তো একবারে মৃত্যু। আর আমি বৃদ্ধ মানুষ, এই বয়সে কিছু আর আমার সম্বল নাই, চাকরিটাই সম্বল। ওরাতেই মানে আমি খেতাম, সংসার চলতো, নাবালক ছেলে নাবালক মেয়ে, ওর উপরেই সংসার চলতো। আর টেটের চিন্তা ছিল, মানসিক চিন্তা ছিল। আমরা কয়েকদিন আগেই আপনাদের সামনে তুলে ধরেছিলাম যে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় অবশেষে কয়েকটা স্থায়ী উপাচার্য পেল, কিন্তু হঠাৎ করে না আবারও জটিলতা দেখা দিচ্ছে। যা খবর পাওয়া যাচ্ছে যে উপাচার্য নিয়োগ নিয়ে আবারও রাজ্যপাল সংঘাত বেঁধেছে। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী সুমন। আমরা যতদূর জানতাম যে সুপ্রিম নির্দেশে পুরো বিষয়টি হয়েছিল, কিন্তু কোথায় গিয়ে সমস্যা তৈরি হলো? দেখো, সুপ্রিম কোর্টের নির্দেশে মূলত 8টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ একেবারে স্থির হয়ে গিয়েছিল। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের নাম ছিল ওম প্রকাশ মিশ্রের এবং রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের নাম ছিল অর্ণব বাবু। কিন্তু দেখা যাচ্ছে যে রাজ্যপালের শেষ মুহূর্তের আপত্তিতে 6টি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ভিসির নিয়োগ মঞ্জুর হলেও এই দুটি বিশ্ববিদ্যালয়ে কিন্তু ভিসি এখনই স্থায়ীভাবে নিয়োগ হচ্ছে না এবং রাজ্যপালের আপত্তির কারণে এটা হচ্ছে না। 15 তারিখ ফের মামলা শুনানি রয়েছে, সেদিন এই মামলার কিন্তু আবার হিয়ারিং হবে, সেদিন কিন্তু এটা নিষ্পত্তি হতে পারে। মূলত ওম প্রকাশ মিশ্রকে ভিসি করার ক্ষেত্রে রাজ্যপালের আপত্তি রয়েছে এবং অর্ণববাবুর ক্ষেত্রে, তাই এই দুটো বিশ্ববিদ্যালয়ে আপাতত ভিসি নিয়োগ হচ্ছে না। একদম, অনেক ধন্যবাদ সুমন। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছিলেন ওম প্রকাশ মিশ্র, আর অন্যদিকে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হয়েছিলেন অর্ণব সেন। এই দুজনকে নিয়ে সমস্যা তৈরি হয়েছে রাজ্যপালের। আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র তন্ময় ঘোষ। তন্ময়দা, শুনলেন আপনি বিষয়টি, কি বলবেন? হঠাৎ করে এই সংঘাতের কারণটা কি আপনাদের কাছে যুক্তিযুক্ত মনে হচ্ছে? না, কোনোটাই যুক্তিযুক্ত নয়। প্রথম থেকেই মাননীয় রাজ্যপাল যেটা করছেন যুক্তিযুক্ত নয়। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে উপাচার্যহীন অবস্থায় থাকা একদমই শিক্ষার জন্য ভালো হচ্ছে না, সেটা ওনার বোঝা উচিত। প্রথম থেকেই আমরা এটা নিয়ে ওনার কাছে বারবার সদর্থক মত আশা করেছিলাম। তবুও সুপ্রিম কোর্টের যে রায়টা বেরিয়েছে আমি রায়টা দেখেছি, তাতে বিশেষ করে দুজনকে নিয়ে আপত্তি, বাকি 6 জনকে নিয়ে কিন্তু আপত্তি নয়। সুপ্রিম কোর্টের রায়টা যদি আপনি দেখেন, রায়ে কিন্তু 6টি বিশ্ববিদ্যালয়ের নামই আছে, আর বাকি দুটি নিয়ে বলেছেন ক্লোজ ডোর চেম্বারে নিজেদের মধ্যে আলোচনা করে নেবেন। আমরা সর্বোচ্চ আদালতকে ধন্যবাদ জানাই, তারা নিশ্চিতভাবে পুরো বিষয়টা দেখে আমার ধারণা খুব তাড়াতাড়ি শীঘ্রই এটা মিটে যাবে। বেশ, ধন্যবাদ। অন্যদিকে পুজোর পরে আবারও অ্যাকশন মোডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 350 কোটির আর্থিক দুর্নীতির অভিযোগ উঠছে সল্টলেকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডির হানা। জেমস অ্যান্ড জুয়েলারি ব্যবসার আড়ালে রাজস্ব লুটের অভিযোগ উঠছে। সল্টলেকের সিএফ ব্লকে ব্যবসায়ী অশোক মিশ্রর বাড়িতে ইডি তল্লাশি। হংকং থেকে কারচুপি করে জেমস অ্যান্ড জুয়েলারি আনার অভিযোগ এবং সেই অভিযোগে আজকে তার বাড়িতে দীর্ঘক্ষণ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের তল্লাশি। সুজয় রয়েছেন আমার সহকর্মী। সুজয়, এখনো পর্যন্ত শুরু হয়েছে সকাল থেকে, এখনো পর্যন্ত কি ইডি আধিকারিকরা সেখানে রয়েছেন? কি আপডেট? দেখো, মূলত দুটি জায়গায় তল্লাশি চলছে। তার মধ্যে এই অশোক মিশ্র নামে যে ব্যবসায়ী, তার বাড়ি অন্যতম এবং তার বাড়িতে তল্লাশি চলছে। এবং মূল অভিযোগ যেটা 350 কোটি টাকার রাজস্ব চুরির অভিযোগ এই অশোক মিশ্রের বিরুদ্ধে। তার মূলত জেমস অ্যান্ড জুয়েলারির ব্যবসা রয়েছে এবং হংকং থেকে তার জেমস অ্যান্ড জুয়েলারির ব্যবসা চলে, হংকংয়ের সঙ্গে তার জেমস অ্যান্ড জুয়েলারির ব্যবসা চলে। কিন্তু সরকারি নিয়ম রয়েছে, বাইরে থেকে বা বিদেশ থেকে যদি কোনো এই ধরনের মূল্যবান সামগ্রী আনতে হয় তাহলে সরকারকে ট্যাক্স দিতে হয়, সরকারকে শুল্ক দিতে হয়। সেই জায়গা থেকেই
তারা কারচুপির মাধ্যমে এই 350 কোটি টাকার দুর্নীতি করেছে বলে অভিযোগ। এবং সর্বপ্রথম ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স অর্থাৎ কেন্দ্রীয় সরকারি একটি সংস্থা আর যারা আর্থিক দুর্নীতি তদন্ত করে তারা এই বিষয়টি জানতে পেরে তারা তদন্ত শুরু করে এবং তদন্ত শুরু করার পর দেখা যায় যেহেতু আর্থিক লেনদেন বিদেশে হয়েছে, হংকংয়ে টাকা গিয়েছে, সেখান থেকে জিনিসপত্র। বুঝতে পেরেছি। শুধু একটা বিষয় আমি খুব সংক্ষেপে জানতে চাইবো, এই যে দুটো জায়গায় প্যারালালি জিজ্ঞাসাবাদ হচ্ছে তুমি বললে, এই দুটো জায়গার মূলে কি এই একই ব্যবসায়ী নাকি এই ক্ষেত্রে আরো 2-3 জন রয়েছেন? দেখো মূলত এই অশোক মিশ্রের নামই পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত, যা তদন্ত উঠে এসছে। কিন্তু ইডি সেটাই দেখছে যে এই অশোক মিশ্রের সঙ্গে বা এই সিন্ডিকেটের, এবং ইডি সূত্রে যেটা খবর, যেটা একটা বড় সড়ো সিন্ডিকেট, এই রাজস্ব চুরি করার একটা বড় সিন্ডিকেট কাজ করছে। মানে বুঝতে পারছো 350 কোটি টাকা শুধুমাত্র রাজস্ব চুরি করা হয়েছে এই জেমস অ্যান্ড জুয়েলারি ব্যবসার আড়ালে। সুতরাং এই সিন্ডিকেটে আর কারা কারা জড়িত রয়েছে বুঝতে পেরেছি। উনি একা কিনা নাকি অনেকে মিলে বিষয়টা চলতো, বিদেশ থেকে যখন জিনিস আমদানি করা হচ্ছে সেক্ষেত্রে যে শুল্ক, সেই শুল্ক ফাঁকি দিতে দিতে না দিয়ে 350 কোটি টাকা পর্যন্ত চলে গিয়েছে বলে অভিযোগ। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আধিকারিকরা এই মুহূর্তে তল্লাশি চালাচ্ছেন ব্যবসায়ী অশোক মিশ্রের সল্ট লেকের বাড়িতে এবং তার অন্য একটি বাড়িতে। দলের কাজ না করলে পঞ্চায়েত সদস্যদের কলম কেড়ে নেওয়ার হুঁশিয়ারি। দলের বুথ সভাপতিদের দায়িত্ব দেওয়ার ফরমান বাঁকুড়া তৃণমূল জেলা সভাপতি সুব্রত দত্ত পাত্রসায়রে বিজয় সম্মেলনীতে বক্তব্য রাখতে গিয়ে ঠিক এভাবেই হুঁশিয়ারি দিয়েছেন। পঞ্চায়েতের সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্য, জেলা পরিষদের সদস্য, তোমরা যদি ভাবো তোমাদের ইলেকশন পেরিয়ে গেছে, একটা জিনিস ভাববে, দলটা কিন্তু সিম্বল দিয়েছিল তোমাদের ইলেকশন পেরিয়ে গেছে, বাকি বিধানসভার লোকসভা ইলেকশনটা দলের দায়িত্ব, এটা কিন্তু মেনে নেব না, কলমটা কেড়ে নেব। ব্লক সভাপতি যদি না করে আমি জেলা সভাপতি হিসাবে হস্তক্ষেপ করব, মাথায় যেন থাকে এই পরিষ্কার বাতায় বলে গেলাম। এবং ব্লক সভাপতি সহ তার টিমকে আজকে আমি অবগত করে গেলাম, কোন সদস্যর অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভিটি আমি কিন্তু কোনোভাবে মেনে নেব না। সদস্যর সইটা পর্যন্ত বন্ধ করে দেবো। ওখানের যে বুথ সভাপতি আছে তাকে বলবো সাইন করবে, পঞ্চায়েতে গিয়ে কাজ হবে, পঞ্চায়েত সমিতি গিয়ে কাজ হবে, জেলা পরিষদে গিয়ে কাজ হবে, বুথের সভাপতিকে সম্মান দিতে হবে। পার্টির নির্দেশ আমাকে যেমন মানতে হবে, তেমন ব্লক সভাপতিকে মানতে হবে, অঞ্চল সভাপতিকে মানতে হবে, বুথ সভাপতিদেরকে মানতে হবে। যেখানে ইনঅ্যাক্টিভিটি থাকবে, যেখানে কাজে গতি থাকবে না, সেখানে তো হস্তক্ষেপ হবে। আমরা যেটা এতদিন অভিযোগ করছিলাম সেটা তৃণমূল কংগ্রেসও মেনে নিল এবং সেটা সঠিক ফের প্রমাণিত হলো। হারার ভয়ে এই ব্রিজের কাজ শুরু হয়ে গেছে, জীবনের ঝুঁকি নিয়েও আমাদের ফায়ার ব্রিগেড, পুলিশ, ডিফেন্স, এসডিআরএফ তারা সকলে মিলে কাজ করছে। ডিএমএসপি, বিডিও থেকে শুরু করে এসডিও, এডিএম সবাই কাজ করছে। পরিবার প্রতি 21টা পরিবারকে আমি মিট করেছি এবং 2টো পরিবার আছে যারা নেপাল এবং ভুটানে, এবং তাদের কান্ট্রিতে তারা যদি চায় তারা আইডেন্টিফাই করতে পারে, আমরা ফটো পাঠাচ্ছি। সুতরাং তাদের শ্মশান মানে পাঠানোর ব্যবস্থা হবে। আর 2-3 জন বাকি আছে, সেটা ডিএমরা দিয়ে দেবে। বাদ বাকি আমরা কালকে মিরিকের রাত্রিবেলায় প্রায় 400 কিটস পাঠিয়েছি, যাতে 500, তাতে কম্বল থেকে শুরু করে প্রত্যেকটা এসেন্সিয়াল জিনিস আছে প্রত্যেক পরিবার প্রতি। এবং ডিএমরাও আপনারা দেখবেন, আমি আমার এতে পাবেন টুইটে বা ফেসবুকে, যে তারা প্রত্যেকে এমনকি হলুদ গুঁড়ো থেকে শুরু করে লঙ্কা গুঁড়ো থেকে শুরু করে প্রয়োজনে যেটা লাগে, চাল ডাল কম্বল জামা কাপড় দুধ ড্রাই ফ্রুট তারপরে আলু ডাল তেল সবটাই ডিএম কিটসে পাঠানো হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকেও। এটা হচ্ছে একটা ব্যাপার। কিন্তু আমি যেটা আপনাদের বলবো, খুবই দুর্ভাগ্যজনক যে বিহারে ইলেকশন আছে বলে ছট পুজোয় ছাড় দিয়েছে ফ্লাইট ভাড়া বাড়াতে পারবেন, এটা আমি খুশি, আমার কোনো দুঃখ নেই। তবে আমার এখানেও ছট পুজো হয়, কিন্তু একটা দুর্যোগ হয়ে যাওয়ার পরে বলতে পারেন কেন কলকাতা থেকে যারা বাগডোগরা থেকে কলকাতা আসছে তাদের ফ্লাইটের ভাড়া 18,000 টাকা করে দেওয়া হয়েছে আজকে। আর যারা ফ্লাইট পাচ্ছেন না, কলকাতা থেকে ঘুরে যাচ্ছেন দিল্লি হয়ে, তাদের প্রায় 42 থেকে 45,000 টাকা। Can you imagine? Is it not that discrimination?
বাইরের মানুষরা যারা এসছেন তারা ফিরে যাচ্ছেন, বা যারা বেড়াতে গেছিলেন, আমি টুরিস্টদের কিন্তু ভলভো বাসে করে নিয়ে এসেছি, তারা অল আর সেফ। এবং যারা টুরিস্ট ওখানে থাকতে চান তাদেরও টেক কেয়ার করা হচ্ছে, যারা বিভিন্ন স্টেট থেকে এসছেন। কিন্তু মোটামুটি আমরা প্রায় 1000 টুরিস্টকে 45টা ভলভো বাস অ্যারেঞ্জমেন্ট করেছিলাম, এবং আমরা নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট বাসের অ্যারেঞ্জমেন্ট করে আমরা নিজেরা নিয়ে এসেছি, যাতে তাদের আসতে অসুবিধে না হয়। রোহিণীর ল্যান্ডস্লাইডের কাজ শুরু হয়েছে, ঘুরে যাওয়া দুটো রাস্তা অল্টারনেটিভ বের করা হয়েছে, নাগরাকাটার ব্রিজ ছাড়ানোর কাজ শুরু হয়ে গেছে, মিরিকের পাকা ব্রিজ হচ্ছে আগে থেকেই, যতক্ষণ ওটা না হবে আমরা পাইপ দিয়ে আর একটা অল্টারনেটিভ ব্রিজ 15 দিনের মধ্যে কালাইন বলেছি করে দেব। এই হচ্ছে মোটামুটি অবস্থা। বাদ বাকি এখন চলবে রিলিফ ওয়ার্ক। আমাদের প্রায় 10 জন হাইয়েস্ট অফিসার্স আছে। আজকে আলিপুরদুয়ার জেলাতেও আমি রুরাল ডেভেলপমেন্ট মিনিস্টার প্রদীপ মজুমদারকে এবং ধূপগুড়ি ময়নাগুড়ির ওদিকটায়, নাগরাকাটার ওদিকটায় গৌতম দেবকে পাঠিয়েছি। বাদ বাকি আমি নেক্সট উইকে আবার যাচ্ছি, কারণ আমাকে রিলিফের কাজটা যতদূর ওরা পারবে করবে, আমাকেও কিছু করতে হবে। মানে আমরা করে দিয়েছি যতটা পেরেছি, বাদ বাকিটাও ওই চাকরিগুলো যেটা আমরা 15 দিনের মধ্যে দেবো বলেছি, তার অ্যারেঞ্জমেন্টগুলো সব করতে হবে, এবং এগুলো স্পেশাল ড্রাইভ। সুতরাং যেটা খুব দুর্যোগ এবং দুর্ভোগ হয়েছিল, অনেক মানুষ এখন ফিরে যেতে শুরু করেছে, এবং যে ক্যাম্পগুলো হচ্ছে তবুও আমি ওদের অনুরোধ করবো, আজকের দিনটা হাই টাইড আছে, একটু অপেক্ষা করতে। আর যে মানুষগুলো এখনো ক্যাম্পে আছে তাদের জন্য পুলিশ দেওয়া হয়েছে। কালকে একটা হাতি বেরিয়েছিল বন থেকে, তাই ফরেস্টের টিম দেওয়া হয়েছে, এবং সেখানে হেলথ ক্যাম্পেরও ব্যবস্থা করা হয়েছে। এবং একজন বিডিও অথবা এসডিও অথবা এডিএম অথবা অফিসিয়াল লাইনের ডিপার্টমেন্টের লোক, তারা প্রত্যেকে নজর দিয়ে ডিএম এর নেতৃত্বে এবং প্রিন্সিপাল সেক্রেটারি সব জেলায় সব স্পটে আছে, তারা দেখাশোনার কাজ করছে। এই পর্যন্ত I have already explained, so I don't want to repeat it. दीदी, त्रिपुरा में टीएमसी का पार्टी ऑफिस को रेंसेक त्रिपुरा में आप देखा जो चल रहा है, फिर हमारा जो मिनिस्टर, हमारा एमपी, हमारा एससी मिनिस्टर एमपी, हमारा एसटी मिनिस्टर, हमारा एमएलए, हमारा लीडर लोगों ने ओनली 5 आदमी का एक टीम भेजा, तो उसको एयरपोर्ट में रुक दिया। इवन पेड टैक्सी इज नॉट अलाउड, उसको भी बोल दिया मत जाओ। वो लोग बहुत देर इंतजार किया। उसका बाद मैं फ्लाइट में चढ़ने का पहले बता दिया कि तुम लोग पैदल में जाना शुरू करो। बाइक में भी जाने की कोशिश किया था, हमारा ओवर का बाइक ले गया था, लेकिन वो भी अलाउ नहीं किया। तो मैंने बोला पैदल में चलो, चलो पैदल में जाना शुरू किया। अगर वो भी नहीं करने देगा, जाने देगा, तो मैं खुद जाऊंगी। हम देखते हैं कितना उसका ऑडासिटी है। और लोकतंत्र का बात करते हैं, तुम्हारा एमपी अगर इलाका नहीं जाते हैं, अगर एमएलए नहीं जाते हैं, संबंध रखता है, तो इसमें के लिए हमारा क्या गलती है? अगर कुछ गलती हुआ तो लॉ विल टेक इट्स ओन कोर्स। लेकिन ये क्या बात है, त्रिपुरा में तुम्हारा डबल इंजन गवर्नमेंट है। अभिषेक का गाड़ी भी पहले तोड़ा था, उसका गाड़ी में भी कितना पत्थर मारा था, तब तुम्हारा ज्ञान कहाँ था, एडवाइस कहाँ था? जब जोरासन का गाड़ी अटैक किया था, सुष्मिता देव का गाड़ी अटैक किया था, मथुरा लीडर का गाड़ी अटैक किया था, एमपी लोगों को गाड़ी अटैक किया था, जर्नलिस्ट को गाड़ी अटैक किया था, तब क्या डबल इंजन के बारे में सब माफ? तृणमूल के बारे में झूठा बात कह के मदद तो नहीं करते, लेकिन जरूर एक वायलेंस को मदद करते हैं। पहले आप देखो, चैरिटी बिगिंस एट होम। आपका इंटरनल कुछ नहीं हुआ तो, बिकॉज दैट एरिया बिलोंग्स टू बीजेपी।
MP, MLA एंड एवरीथिंग। देखिए, फ्लड में और कम्युनल टेंशन में किसी को गुस्सा होता है, ये इन्वेस्टिगेशन का भाग क्लियर हो जाएगा। इन्वेस्टिगेशन तो चल रहा है। अभी लोग क्या करेगा? रेस्क्यू करेगा, रेस्टोरेशन वर्क करेगा, रिलीफ करेगा। नए एक लीडर जाएगा 40-50 कार्ड लेके, उसको पीछा में पुलिस दौड़ेगा, एडमिनिस्ट्रेशन दौड़ेगा। किसका प्रायोरिटी है? जब कोई कैलामिटीज होता है, कोई लीडर को जाना नहीं चाहिए। आई वेंट देयर बट नॉट विथ दिस टाइप ऑफ कॉन्वॉय, ओनली 2-3 कार विथ मी एंड ऑल्सो आई वर्क। I also met the family. I also distributed the check. लेकिन हम लोग शांति से काम लिया। जब कम्युनल राइट्स होता है, कोई दुर्योग होता है, कोई फ्लड होता है, ऐसे ही अचानक फ्लड होता है, जो भूटान का पानी में हुआ है, जो इधर में डीवीसी का पानी में हुआ है, पंचायत का पानी में, इसको जमींदारी का है, सेंट्रल गवर्नमेंट का है। बारिश ज्यादा हुआ पूरा कंट्री में, सब फंस रहा है। आप देखो उत्तराखंड में कितना लोगों का मौत हुआ, आप देखो उसमें कितना हुआ, आप देखो और सारे स्टेट, हम नाम नहीं बताना चाहते हैं कितना हुआ। लेकिन हम कभी प्राकृतिक दुर्योग को लेकर राजनीति नहीं करते हैं। लेकिन जब प्राइम मिनिस्टर रास्ते में उतरते हैं तो हमको दुख लगता है। पहले दिन उन्होंने बीजेपी का बात से कह दिया कि ब्रिज कोलैप्स करके हुआ। नहीं, ये गुजरात नहीं है, गुजरात ब्रिज कोलैप्स करके नहीं हुआ। मेरे को पता है जब कलकत्ता में ब्रिज कोलैप्स हुआ था, इलेक्ट्रॉन का टाइम में करा। देखिए, कोई ब्रिज 100-150 साल हो जाता है। ये फिर को जो ब्रिज तोड़ा, इसका इसी के लिए हम लोग दूसरा नया ब्रिज शुरू किया। वो भी 1 साल का, और आने वाला सेशन का, रेनी सीजन का पहले हो जाएगा पक्का ब्रिज। लेकिन तब भी हमें टेम्पोररी ब्रिज बना रहे हैं, सब 15 दिन का अंदर हो जाएगा। अब तो फ्लड में बंगाल को 1 पैसा भी नहीं रखा है बजट में। अब बड़ा बड़ा बात करते हैं बीजेपी पार्टी, कौन मुख से, कौन शकल से? हमको बहुत सारे पिटाया है लोगों ने। पहले इलेक्शन में भी आप देखा हमारा पाए में कितना चोट था, उसका बारे में भी बहुत बड़ा बात किया। मैंने छोड़ देता है, मैं एक्सक्यूज कर देता है कि ठीक है छोड़ दो, क्षमा करना सबसे बड़ा काम है। ये लोग हमको लेसन देगा? अगर कोई डिजास्टर होता है, साथ में वीआईपी लोगों को 30-40 गाड़ी लेके जाना, कन्वॉय एक नहीं, 4-5 को, 7-8 को 30-40 गाड़ी का कन्वॉय लेके जाना ठीक है? ठीक होता है? एंड विदाउट इंफॉर्मेशन, विदाउट एनी इंफॉर्मेशन विद द पुलिस। मैंने जाके खुद उनको देख के आया, उसको कान पे थोड़ा चोट है, लेकिन उन्होंने डायबिटिक का पेशेंट है, इसी के लिए ऑब्जर्वेशन है, एक केबिन में है, मैंने देख के आया, जिसको आईसीयू बोलता है। मैं उनको आरोग्य कामना किया है। ये मेरे का जो कर्तव्य है हम पालन करते हैं। लेकिन कभी लोगों को जब घर चला जाता है, जगह चला जाता है, रास्ता तोड़ जाता है, ब्रिज तोड़ जाता है, घर में खाना पानी कुछ नहीं रहता है, तब लोगों को गुस्सा होता है। हम भी इसके लिए तैयार था। अगर हमारे साथ कोई गुस्सा करते थे तो हम उसको गुस्सा सुन लेते थे, हम उसको साथ बात करते थे। लेकिन ये लोगों ने जीतने के बाद एरिया में गया ही नहीं। इसी के लिए बहुत जगह में एक ही बात हो रहा है, चुनाव का टाइम में आप बैंक में रुपया भर दोगे, लेकिन फ्लड के लिए आपका पास रुपया नहीं है। अभी तुम चुनाव के लिए कोई जगह में रिलीफ में छूट दे रहा है, लेकिन बंगाल में एयर फेयर बागडोगरा से जो कलकत्ता आ रहा है उसको 18,000 कर दिया जो दिन से डिजास्टर हुआ। और जिसको नहीं मिलता है प्लेन तो दिल्ली घूम के जाते हैं तो उसको 40,000 कर दिया। ये क्या, ये भयानक नहीं है? भयानक गवर्नमेंट का भयानक आचरण है।
And always this state murder attitude. Only they want the electoral politics, nothing else. कल मैंने पीसी में अनाउंस किया कि मेरे को बिरला उपास का फैक्ट्री ओपन करना है, दैट इज रेडी, काम हो गया। पीसी करने का आधा घंटा बाद मेरे को मैसेज आया, बेचारा हम उसको गलती नहीं, आई एम नॉट गोइंग टू ब्लेम हिम। उनका हेल्थ का प्रॉब्लम दिखा के एक लेटर दिया, सॉरी फॉर द कैंसिलिंग द प्रोग्राम राइट नाउ बट नेक्स्ट विल डू। मेरे को लगता है तो हाई लोडेड वायरस का काम है, सबको फिट करते हैं। ये भयानक है जब टैक्सी को ड्राइवर को भी बोल देता है नहीं लो, बाइक को भी आने नहीं देता। ये बड़ा बड़ा लोकतंत्र को बात करता है। कटक भी आज जल रहा है, देखो कैसे हमला हुआ, कैसे कम्युनल राइट किया है, बीजेपी पार्टी ने खुद किया है। बजरंग दल क्या सब नाम है मेरे को पता भी नहीं है। ये लोगों को पास एक देश को खत्म कर देगा ये लोग। आई एम सॉरी टू से, आई हैव सीन सो मेनी गवर्नमेंट बट आई हैव नेवर सीन दिस टाइप ऑफ एरोगेंट एंड डिक्टेटर गवर्नमेंट। दे शुड रिमेंबर टुडे दे आर इन पावर, टुमारो मे नॉट बी। नथिंग इज परमानेंट। मीटिंग करके उसको लीडर आके बोलता है बेंगल में हम 1 लाख वोट का नाम बांट देंगे। आप कहिए अभी नेचुरल कैलामिटी, रेनी सीजन, फेस्टिवल, इसमें 15 दिन का अंदर ऐसा या थोड़ा ही होता है, सबको नाम तुलना पड़ेगा। ये क्या सोचता है ये लोग? बीजेपी का पार्टी का कमीशन होगा ना, कमीशन फॉर डेमोक्रेटिक राइट्स, सिविक राइट्स ऑफ द पीपुल होगा। ये पूरा अमित शाह का खेल है। उन्होंने तो एक्टिंग प्राइम मिनिस्टर का मामूली काम करते हैं, बट प्राइम मिनिस्टर नोज एवरीथिंग। आई एम सॉरी टू से, वी कैन रिकॉल द प्राइम मिनिस्टर, डोंट ट्रस्ट अमित शाह ऑलवेज। एक दिन वो आपका बड़ा मिर्जाफर हो जाएगा, पहले से ख्याल कीजिए। मॉर्निंग शो कर दे। थैंक यू सो मच।